একবার ভাবুন তো, ইতিহাসের অন্যতম ক্ষমতাধর একজন মানুষ, রোমের সম্রাট মার্কাস অরেলিয়াস, নিজের জন্য একটা ডায়েরি লিখছেন। আর বহু যুগ পরে সেই ব্যক্তিগত ডায়েরিটাই হয়ে উঠছে লক্ষ লক্ষ মানুষের মানসিক শান্তির এক পথপ্রদর্শক। কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? কিভাবে একজন শাসকের একান্ত ব্যক্তিগত ভাবনাগুলো সবার জন্য জ্ঞানের উৎস হয়ে উঠল? চলুন এই অসাধারণ রহস্যটা একটু ভেদ করা যাক। এখানেই তো আসল প্রশ্নটা, একজন মানুষ কিভাবে একই সাথে এই দুটো পরিচয় ধারণ করতে পারেন। একদিকে তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর কমান্ডার, অন্যদিকে তিনি একজন নম্র ছাত্রের মতো শৃঙ্খলা আর সহনশীলতা শিখছেন। একদিকে তাকে সামলাতে হচ্ছে যুদ্ধ, মহামারী, বিশ্বাসঘাতকতা, আর অন্যদিকে তিনি খুঁজছেন মনের শান্তি। এই দুই সত্তার মধ্যে তিনি ভারসাম্যটা রাখতেন কিভাবে? আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? এই যে মেডিটেশনস, এটা কোনো শান্ত নিরিবিলি লাইব্রেরিতে বসে লেখা হয়নি। এই গভীর কথাগুলো লেখা হয়েছিল একেবারে যুদ্ধের ময়দানে, যখন ড্যানিউব নদীর তীরে বর্বর উপজাতিদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। ভাবুন তো একবার, চারদিকে চলছে তুমুল লড়াই, মৃত্যু আর ধ্বংসের খেলা, আর তার মধ্যেই একজন সম্রাট লিখছেন আত্মনিয়ন্ত্রণ আর মনের শান্তির কথা। এই পরিবেশটাই বইটার প্রত্যেকটা শব্দকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। চলুন এবার সেই মানুষটার দিকে আরেকটু মনোযোগ দেওয়া যাক, যার কাছে দর্শন কোনো কেতাবি জিনিস ছিল না। এটা ছিল তার জন্য টিকে থাকার একটা বাস্তব হাতিয়ার, একটা সার্ভাইভাল কিট। তিনি যখন সিংহাসনে বসেছিলেন, রোমান সাম্রাজ্য তখন তার ক্ষমতার একেবারে চূড়ায়। কিন্তু তার শাসনকালটা ছিল একের পর এক সংকট, বিপর্যয় আর বিশৃঙ্খলায় ভরা। তার ভেতরের দার্শনিক সত্তাটাকে যেন প্রতিনিয়ত কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ১৬০১ খ্রিস্টাব্দে সিংহাসনে বসার পর থেকেই শুরু হলো একের পর এক ঝড়। প্রথমে পার্থিয়ার সাথে যুদ্ধ, তারপর ১৬৫ খ্রিস্টাব্দে ভয়াবহ প্লেগ মহামারী, যা পুরো সাম্রাজ্যকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। এরপর উত্তরের সীমান্তে বছরের পর বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ, আর তার ওপর ১৭৫ খ্রিস্টাব্দে তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতির বিদ্রোহ। এই প্রচণ্ড চাপের মধ্যেই তিনি তার ভেতরের শান্তিটা খুঁজেছিলেন। আর এই ঘটনাটা শুনলে বোঝা যায় তার দর্শন শুধু কথার কথা ছিল না। যখন তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি অ্যাভিডিয়াস ক্যাসিয়াস বিদ্রোহ করে নিজেকে সম্রাট ঘোষণা করল এবং পরে নিহত হল, তখন মার্কাস তাকে ক্ষমা করার সুযোগ পাননি বলে দুঃখ করেছিলেন। ভাবা যায়, এমন চরম বিশ্বাসঘাতকতার মুখেও এই অবিশ্বাস্য করুণা তার চরিত্রের গভীরতাটা আমাদের সামনে তুলে ধরে। তো প্রশ্নটা হলো, এত সব ঝড় ঝাপটার মধ্যে তিনি কিভাবে নিজের মনকে শান্ত রাখতেন? এর উত্তরটা হলো স্টোয়েক দর্শন। এটা তার জন্য ঠিক যেন একটা মেন্টাল অপারেটিং সিস্টেমের মতো কাজ করত। চলুন এই টুলকিটটা কিভাবে কাজ করে সেটা একটু দেখে নেওয়া যাক। স্টোইকবাদের মূল কথাটা কিন্তু খুব সহজ। জীবনের আসল লক্ষ্য হলো একজন ভালো মানুষ হিসেবে বেঁচে থাকা, আর যা কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেগুলোকে শান্তভাবে মেনে নেওয়া। স্টোইকরা বিশ্বাস করতেন বাইরের কোনো ঘটনা আসলে আমাদের কষ্ট দিতে পারে না, কষ্টটা আসে ওই ঘটনা নিয়ে আমাদের নিজেদের চিন্তা বা ধারণা থেকে। স্টোইক দর্শনের একেবারে কেন্দ্রে রয়েছে এই গাইডিং প্রিন্সিপল বা ভেতরের বিচার বুদ্ধির ধারণা। মানে আমাদের সবার ভেতরেই একটা যুক্তিবাদী মন আছে, যা বাইরের হাজারো গোলমালের মধ্যেও ঠিক ভুল বিচার করতে পারে। স্টোইকদের মতে এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, স্টোইকরা বলেন কোনো ঘটনা নিজে থেকে ভালো বা খারাপ হয় না। যেমন ধরুন বৃষ্টি হচ্ছে, এটা নিজে থেকে ভালোও না খারাপও না, কিন্তু যদি মনে হয় ইস, বৃষ্টিটা আমার বেড়ানোর প্ল্যানটা নষ্ট করে দিল, তখন এই যে বিচার বা জাজমেন্ট, এটাই মনে কষ্ট তৈরি করবে। তার মানে ঘটনাটা নয়, ঘটনার প্রতি আমাদের বিচারটাই আমাদের আবেগের আসল কারণ। বেশ, এবার চলুন সরাসরি মার্কাস অরেলিয়াসের ডায়েরি থেকে নেওয়া কয়েকটি মূল শিক্ষায় ডুব দেওয়া যাক, যেগুলো আজও আমাদের জীবনের জন্য ভীষণভাবে প্রাসঙ্গিক। এটা হয়তো স্টোইক দর্শনের সবচেয়ে বিখ্যাত আর জরুরি শিক্ষা। সোজা কথায়, জীবনে কোন জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে আর কোনগুলো নেই সেটা স্পষ্টভাবে বোঝা। বাইরের ঘটনা, অন্য মানুষেরা কি বলল বা করল, এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আমাদের প্রতিক্রিয়া, আমাদের চিন্তা, এগুলো কিন্তু ১০০ ভাগ আমাদের নিয়ন্ত্রণে।
মার্কেস ঠিক এই কথাটাই নিজের ভাষায় বলেছেন, বাইরের কোনো কিছুই আমাদের আত্মাকে ছুঁতে পারে না। আমাদের ভেতরের শান্তি বা অশান্তি সবটাই আমাদের নিজেদের তৈরি। তার মানে আসল শক্তিটা বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় নেই, বরং নিজের মনকে নিয়ন্ত্রণ করার মধ্যেই আছে। এবার আসা যাক দ্বিতীয় শিক্ষায়। এটা হলো সামাজিক দায়িত্ববোধ। স্টোইকরা বিশ্বাস করতেন আমরা মানুষরা একা নই, আমাদের সৃষ্টি হয়েছে একে অপরকে সাহায্য করার জন্য। আমরা সবাই এক বিশাল মানবজাতির অংশ। মার্কাসের এই উপমাটা কি অসাধারণ, তাই না? তিনি বলছেন পুরো মানবজাতি আসলে একটা শরীরের মতো। হাত যেমন পাকে সাহায্য করে, চোখ যেমন হাতকে পথ দেখায়, ঠিক তেমনি আমাদেরও একে অপরকে সাহায্য করা উচিত। একে অপরের ক্ষতি করা মানে আসলে প্রকৃতির নিয়মের বিরুদ্ধেই যাওয়া। আর তৃতীয় শিক্ষাটা আমাদের রোজকার জীবনের জন্য খুবই কাজের একটা পরামর্শ। কেউ যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তার জবাবে ঠিক একই রকম খারাপ ব্যবহার করাটা আসলে নিজেরই পরাজয়। এই ছোট্ট কিন্তু গভীর কথাটার মধ্যেই আসল সারমর্মটা লুকিয়ে আছে। আসল জয়টা হলো নিজের নৈতিকতাকে ধরে রাখা, অন্যের অন্যায়ের কারণে নিজেকে তার পর্যায়ে নামিয়ে না আনা। নিজের ভালো থাকাটাই হলো শ্রেষ্ঠ প্রতিশোধ। কিন্তু কথা হলো, প্রায় 2000 বছর আগে লেখা এই কথাগুলো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কি কাজে আসবে? চলুন দেখা যাক এই প্রাচীন জ্ঞান আধুনিক জীবনের জটিলতার সাথে কিভাবে মিলে যায়। ফরাসি দার্শনিক আর্নেস্ট রেনানের এই কথাটা মেডিটেশনসের চিরন্তন আবেদনটা খুব সুন্দরভাবে তুলে ধরে। এই দর্শন কোনো নির্দিষ্ট ধর্ম, দেশ বা সংস্কৃতির গণ্ডিতে বাধা নয়। এটা একটা সার্বজনীন নৈতিকতার কথা বলে, যা সময় বা স্থান কোনো কিছুরই ঊর্ধ্বে। আজকের দুনিয়ায় আমরা তো সারাক্ষণ তথ্যের সাগরে ভাসছি। সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন, 24 ঘন্টার নিউজ, সব কিছু মিলে আমাদের মনে একটা চাপা উদ্বেগ তৈরি করে। ঠিক এখানেই স্টোইকবাদ কাজে আসে। এটা আমাদের শেখায় যে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেমন বিশ্বের ঘটনা প্রবাহ, তা নিয়ে অহেতুক দুশ্চিন্তা না করে নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা। এটা আমাদের পেশাগত জীবনে ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে আর এই অস্থিরতার মাঝেও নিজের কাজে মনোযোগ দিতে সাহায্য করে। সব শেষে এই প্রশ্নটা আমাদের সবার জন্য। যদি ইতিহাসের অন্যতম ক্ষমতাধর একজন মানুষ ভয়ঙ্কর যুদ্ধ, মহামারী আর বিশ্বাসঘাতকতার মাঝে দাঁড়িয়েও নিজের মনের গভীরে শান্তি খুঁজে নিতে পারেন, তাহলে আজকের এই তুলনামূলকভাবে শান্ত জীবনে আমাদের পক্ষে সেই শান্তি খুঁজে পাওয়াটা কতটা সম্ভব? উত্তরটা হয়তো আমাদের নিজেদের ভেতরেই কোথাও লুকিয়ে আছে।